আমরা আলোচনা করছিলাম, ছবিটা করাইনি, ছবিটা করিয়েছিলাম, পরের পেজের ছবিটা দেখি। কোথায়? আরে বাপরে, তুমি আগে ফার্স্টে ক্লাস করেছিলে অনলাইন? ওইদিকে লাইটটা জ্বালাও। চ্যাপ্টার 13 বারবার বলছি, ভুলে গেছি। নাম্বার অফ লেবার, নাম্বার অফ লেবার, তারপরে কি ছিল? টোটাল প্রোডাকশন, তারপরে কি ছিল? মার্জিনাল ফিজিক্যাল এমপিপি, তারপরে কি ছিল? না হ্যাঁ আমি না ওই আগের দিনের একটা আপনি পড়া আমাকে দেখতে বলেছিলেন না, হ্যাঁ, ওইটা না ম্যাম ওই ভেরিয়েবল কস্ট যেটা, ওটা না আমি বের মানে ওটা কি করে বের করবো না ভুলে গেছি আর কি। প্রাইস রেট অফ ওয়েজ, বাংলা হচ্ছে কি? দেখো এইবার আমাদের এখানে কি ছিল? শ্রমিকের সংখ্যা কি ছিল? 1 2 3 4 5 6 7, 7 অব্দি নিয়েছিলাম। এখানে কি ছিল? টোটাল প্রোডাকশন কি ছিল? 10, তারপরে 16, তারপর আমি ও 0 দিয়ে স্টার্ট করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে একে 10 ছিল তো, একের সঙ্গে 10 ছিল তো, তারপরে 10 16, তারপর 20 23 20 25, আবার 25, তারপরে 24। এইবার দেখো এখানে কি হয়েছিল? 10 6 4 3 6 4 3 2 0 -1। ভিএমপি কি হয়েছিল? ভিএমপি হয়েছিল, আচ্ছা এর আগে প্রাইসটা আগে দেওয়া উচিত ছিল। এখানে হচ্ছে দাম, এটা হচ্ছে প্রাইস, আর এটা ভিএমপি লিখেছিলাম, তাই না? প্রাইস ছিল কত করে নিয়েছিলাম? 5 5। প্রাইস 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 5 5 5 5। ভিএমপি খাতে কত হয়েছিল? 10 30 20 15 10 20 15 10, এটা 50 হ্যাঁ ও ওটা ওটা আরেকটা করেছিলাম, এটাও তো ছিল। ভিএমপিটা দেখো, তুমি কোনটাতে দেখছো? ভিএমপিটাই ওটা ছিল, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টই তো ছিল। দেখি, দেখাও। ভ্যালু অফ টোটাল প্রোডাক্ট লেখা আছে তো, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টে আমাদের কি হচ্ছে? এটা হয়েছিল, আর ওয়েজ রেট হচ্ছে 20। তো আমরা এখানে দেখেছিলাম যে যদি প্রফিট, এখানে দেখি প্রফিট মানে মুনাফা, মুনাফা যদি দেখি যে দেখো, আচ্ছা আমরা এখানে আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে কি, না ঠিক আছে এখানেই মুনাফা করে দিচ্ছি। মুনাফা, প্রফিট, দেখো প্রফিট, জায়গা নেই তাই তো? যাই হোক, ধরো একজন লেবার কাজে লাগিয়েছি, একজন লেবারকে কাজে লাগিয়ে আমি কত টাকা পেয়েছি, কত টাকা উৎপাদন করতে পারছি? একজন লেবারকে কাজে লাগিয়ে কত টাকা উৎপাদন করতে পারছি? বা প্রথম লেবার কত টাকার উৎপাদন দিচ্ছে? 50 টাকার। প্রথম লেবার দিচ্ছে 50 টাকার, আর তাকে ওয়েজ রেট কত চলছে? 20, তাকে আমি লেবারকে কত টাকা দিচ্ছি? 20 টাকা। আমার কত টাকা থাকবে হাতে প্রফিট হিসেবে? হ্যাঁ
50 ও উৎপাদন করছে, একজন লোক এসে আমাকে 50 টাকার প্রোডাকশন দিচ্ছে, তাকে আমি দিচ্ছি 20 রুপিস, তাহলে আমার কত টাকা থাকলো? 30 রুপিস। তারপরে তারপরেটা কত হবে? তারপরেটা কত হবে মৌসুমী বলবে? তারপরেটা কত হবে? দ্বিতীয় লেবারটা আমাকে কত টাকার প্রোডাকশন দিচ্ছে? দ্বিতীয় লেবারটা আমাকে দিচ্ছে 30 টাকার প্রোডাকশন, আর লেবারটাকে আমি দিচ্ছি 20 টাকা। তাহলে আমার কাছে প্রফিট কত? আমার কাছে প্রফিট হচ্ছে 10। আর তারপরেরটা 20 টাকায় তৃতীয় লেবার, 3 নম্বর লেবার আমাকে কত টাকা দিচ্ছে? কত টাকার প্রোডাকশন দিচ্ছে? 20 টাকা, তাকেও দিয়ে দিতে হচ্ছে 20 টাকা। তারপর এটা -5, এটা -10, -20, -25। এই জায়গাটাতে আমি আগের দিন বলছিলাম, বলছে ফার্মের লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা। তাহলে ফার্ম যখন কোনো উপাদান সেই পরিমাণ নিয়োগ করবে, যে পরিমাণ নিয়োগ করলে ওই উপাদানের প্রান্তিক উৎপাদনের মূল্য ওই উপাদানের দামের সাথে সমান হয়। তোমাদেরকে বলছি যে এই যে ছকটা আছে, এই টেবিলটা পুরোটা নেই, তোমাদের টেবিলটা আছে 5 অবধি, বইতে দেখতে পাচ্ছ আশা করছি। সেই বইয়ের একদম নিচের দিকে বা ওই লেখাটার নিচে দেখবে একটা লাইন লেখা আছে যে যদি ফার্মের লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা হয়, তাহলে ফার্ম কোনো একটি উপাদান সেই পরিমাণ নিয়োগ করবে যে পরিমাণ নিয়োগ করলে ওই ফার্মের প্রান্তিক উৎপাদনের মূল্য ওই উপাদানের দামের সাথে সমান হবে। এই জায়গাটা একটু ভালো করে পড়বে, বা তোমাদেরকে আমি যেটা তোমরা কি করো, যেটা পড়তে বলি সেটা পড়ো, যেটা পড়িয়ে দিচ্ছি সেটাকে একবার রিভিশন দাও না। আজকে তোমরা এখন যেটুকু মানে এই যে টেবিলটা আছে, এই টেবিলটার ওপরে যে পোরশনটা লেখা আছে এবং নিচে যে পোরশনটা লেখা আছে ওটা একবার পড়ো, পড়ার পরে আমাকে বলো, পড়া হলে বলো। দেখো, একজন উদ্যোক্তা বা উৎপাদক লেবার কতক্ষণ পর্যন্ত নিয়োগ করবে? আমরা আগে দেখেছিলাম লেবার নিয়োগ করবে এই পর্যন্ত, 6 পর্যন্ত নিয়োগ করবে দেখেছিলাম, মনে আছে? যে 6 নম্বর লেবার পর্যন্ত নিয়োগ করবে, কারণ তার সেই স্থির উপাদান পুরোটা কাজে লাগানো যায়নি, এরকম ভাবে ছিল, চ্যাপ্টার 4 এ আমরা পড়ে এসেছি। এখন আমরা দেখছি যে শুধু উৎপাদন কতটা বাড়ছে সেটার উপরে নির্ভর করছে, তার সঙ্গে আরো নির্ভর করছে যে লেবারকে আমাকে কতটা টাকা দিতে হচ্ছে। যদি আমি রেভিনিউ না তুলতে পারি, লেবারকে যে টাকাটা দিচ্ছি সেই টাকা থেকে আমি যদি প্রফিট না করতে পারি, তাহলে আমি কিন্তু আর প্রোডাকশন চালিয়ে যাব না। তো প্রোডাকশন কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত এখানে বলছে যে মুনাফা সর্বাধিক, বা আমরা পারফেক্ট কম্পিটিশনে রয়েছি। সুদীপের বুঝতে আশা করছি অসুবিধা হবে না, তোমরা শুনে রাখো, লুৎফা আর মৌসুমী শুনে রাখো, যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মনে হচ্ছে মুনাফা 0, এটা আসলে 0, ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর নরমাল প্রফিট। স্বাভাবিক মুনাফা বা নরমাল প্রফিট লিখে রাখ, এইটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা বা নরমাল প্রফিট। আমরা যখন পারফেক্ট কম্পিটিশন করবো সেটা ভালো করে বুঝবো। খেয়াল রাখবে যে 0 মানে তার মধ্যে সামান্য লাভ ধরা আছে, ঠিক আছে? এটা আমরা এখানে ওইভাবে বোঝাতে পারবো না, শুধু খেয়াল রাখো যে এটাই স্বাভাবিক মুনাফা। তো একজন উদ্যোক্তা কতজন পর্যন্ত লেবার নিয়োগ করবে? 3 জন পর্যন্ত লেবার নিয়োগ করবে, কারণ 3 জনেই হয়ে যাচ্ছে কি আমাদের কি ভিএমপি is equal to price, মানে হলো কি, মানে হলো উৎপাদনের প্রান্তিক উৎপাদনের মূল্য এবং উপাদানের দাম। উপাদানের প্রান্তিক উৎপাদনের মূল্য is equal to উপাদানের দাম। ঠিক আছে, হলো? যখন ইকুয়াল হয় তখন কি হবে? ভারসাম্য। রেট অফ ওয়েজ, তো এটা রেট অফ ওয়েজ তো ঠিক আছে, রেট অফ ওয়েজ মানে উপাদানের দাম। উপাদান হচ্ছে শ্রমিকের দাম
মজুরি, শ্রমিকের দাম হচ্ছে মজুরি, রেট অফ ওয়েজ। বুঝলে? বুঝলে? রেট অফ ওয়েজটাই হচ্ছে মজুরি। বলো। শ্রমিকের প্রান্তিক বাস্তব উৎপাদন কম হয়ে যাওয়া মানে কি? কোথায় লেখা আছে? এবার আমরা ছবিতে কি করছি এইটা দেখো। এইদিকে হচ্ছে প্রান্তিক উৎপাদনের মূল্য, ভিএমপি, আর হচ্ছে ওয়েজ, ডব্লিউ মানে ওয়েজ মানে মজুরি, আর এইদিকে হচ্ছে এল মানে লেবার। এইবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ভিএমপি কি হয়েছে, 30, 50, 30, 20, 15, 10, 0, -5 পর্যন্ত যাবো না, আমরা 0 অব্দিও যাবো না, 5, 10 অব্দি যাবো। এটা ছবিটা কেমন হবে মৌসুমী, লুৎফা? যাচ্ছে বলে এটা নিম্নমুখী হবে বা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। তো ভিএমপি আমাদের এরকম আসছে, এটা হচ্ছে ভিএমপি, তোমাদের বইতে আর একটা এল দেওয়া আছে, এলটা পাশেই দেওয়া আছে, এটা নিচের দিকে এরকম ভাবে দেবে। এর মানে হচ্ছে ভিএম মানে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য, শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য। এইবার দেখো শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য, আর আমাকে বলো এই যে প্রাইস বা প্রাইস না, রেট অফ ওয়েজ এর কার্ভটা কেমন হবে? রেট অফ ওয়েজ বা ওয়েজ কার্ভটা কেমন হবে? মজুরি রেখা কেমন দেখতে হবে? অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল। হরিজন্টাল। আচ্ছা লুৎফা, সুদীপ, বুঝতে পেরেছো? চলো এইবার আজকে আনিশা ক্লাস করলো না, কি রে বাবা? এটা কি হচ্ছে? ডব্লিউ 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 করে দিলাম। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের ওয়েজ রেখা, মজুরি রেখা। এইবার আমাদের বলছে যে ও ডব্লিউ হচ্ছে, ও ডব্লিউ মজুরির হার, এই হারে শ্রমিক ফার্ম যত খুশি শ্রমিক নিয়োগ করতে পারে, সেজন্য মজুরি রেখা ডব্লিউ বি, এই যে এখানটা কাটছে এটাকে বলছে ডব্লিউ বি। ডব্লিউ বি মানে আর ওয়েস্ট বেঙ্গল ভেবো না, আমাদের রাজ্যে খুব বাজে অবস্থা। ম্যাম ওই নিম্নমুখী রেখাটা ভিএমএল কেন হলো? যখন বলছিলাম তখন কি করছিলে? ভিএমপি কেন হয়েছে বুঝেছো? এল মানে লেবার, শ্রমিকের প্রান্তিক উৎপাদন, কি বলে, মূল্য রেখা, প্রান্তিক উৎপাদনের মূল্য রেখা, শ্রমিকের হওয়ার জন্য এলটা লিখেছি। আচ্ছা এইবার কি বলছে? এইবার বলছে এখন লক্ষ্য করার বিষয় যে যতক্ষণ পর্যন্ত শ্রম নিয়োগ করা পরিমাণ ও এম অপেক্ষা কম, ততক্ষণ পর্যন্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদনের মূল্য শ্রমিকের মজুরির হার অপেক্ষা বেশি। আচ্ছা প্রথমে আমরা এইটাকে বলছে এরকম ভাবে একটা লাইন টানছে, এটা হচ্ছে এম। আচ্ছা আমি আরেকটা ছবি আঁকছি, তোমরাও আঁকবে। ঠিক আছে, এখন ধরো এইটা আমরা কি করছি, লেবার নিয়োগ করছি, এইদিকে লেবার নিয়োগ করছি, আর এইদিকে আমরা কি পাচ্ছি, ওয়েজ পাচ্ছি, এদিকে ভিএমপিও মেজার করছি। ধরো জিরো, যখন লেবার কিছু নিয়োগ করিনি, লেবার যখন কিছু নিয়োগ করা হয়নি, তখন তখন আমাদের কি হচ্ছে, ওয়েজ কত, ওয়েজ বা মজুরি কত, এটা হচ্ছে মজুরি বা ওয়েজ, মজুরি মজুরি বা ওয়েজ লেখো, এটা হচ্ছে মজুরি বা ওয়েজ, লেখো লেখো, ও ডব্লিউ হচ্ছে মজুরি। ঠিক আছে, ও ডব্লিউ হলো মজুরি, আর ধরো এটা এ, এইটার নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হলো এ। যখন ও ডব্লিউ মজুরি, তখন আর শ্রমিক যদি নিয়োগের পরিমাণ যদি শূন্য হয়, নিয়োগ যদি শূন্য হয়,
নিয়োগ ইজ ইকুয়াল টু 0, মানে এমপ্লয়মেন্ট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এমপ্লয়মেন্ট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাকে বলো, তাহলে ও এ, ও এ পুরোটাই কি হচ্ছে, ও এ পুরোটাই হচ্ছে ভিএমপি, মানে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। ঠিক আছে, তো ওয়েজ কোথায়, ওয়েজ এখানে, আর ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কোথায়, এতটা। কি বলছে, ওয়েজ এইটুকু, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট এতটা, তাহলে কোনটা বেশি? আমি ইজিক্যাল টু দিইনি, ইজিক্যাল টু হবে না, এখানে কি হচ্ছে ও এ, হ্যাঁ না না এটা ঠিক আছে, তাহলে আমাদের এখানে মজুরি, মজুরি কত আর ভিএমপি কত, কোনটা বেশি, মজুরি বেশি না ভিএমপি বেশি, মানে ওয়েজ বেশি না ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট বেশি? তোমরা বলো, লুৎফা, সুদীপ বলো। ম্যাম ভিএমপি বেশি। ভিএমপি বেশি হচ্ছে। যত আমরা এইদিকে যাচ্ছি, ধরো এইরকম জায়গাতে আমি এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটা ধরো M1, এটার নাম দিলাম M1, আমি হ্যাঁ বলো। ম্যাম বলছি এখানে কি নিয়োগটা 0 ধরে ওই ও এ আর ডাব্লিউ এটা করা হচ্ছে? দেখো OW ওয়েজটা কিন্তু কনস্ট্যান্ট, আমি যদি এম M1D, M1D মজুরি নিই, M1D, M1D আর OW একই তো, এই যে OW আর M1D একই পরিমাণ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওয়েজটা তো একই আছে, যাই হোক। তো আমাদের, আমরা যদি এই দিকে যাই M1 এ যাই, লেবার নিয়োগ যদি M1 হয়, দেখো এমপ্লয়মেন্ট হচ্ছে M1, নিয়োগ হচ্ছে M1, নিয়োগ যদি M1 হয় তখন কি হবে, তখনও কি হবে, কোনটা বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ভিএমপি, ভিএমপি এতটা আর ওয়েজ কতটা, এতটা, তাহলে কোনটা বেশি হচ্ছে, ভিএমপিটা বেশি। ভিএমপি বেশি হচ্ছে, ভিএমপি বেশি, মজুরি কম, মজুরি মানে ওয়েজ, ওয়েজ কম, ভিএমপি বেশি, ভিএমপি বেশি। ঠিক আছে, এইবার দেখো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত, আচ্ছা বি বিন্দুতে এম নিয়োগ, নিয়োগ যদি এম হয় তাহলে কি হবে, মৌসুমী বলবি, নিয়োগ যদি এম হয়, মৌসুমী আর আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বলো, যদি এমপ্লয়মেন্ট এম হয় তাহলে ওয়েজ আর ভিএমপি রিলেশন কি, এই জায়গাটাতে এম, এই জায়গাটাতে ওয়েজ আর ভিএমপিও এখানেই কেটেছে, তাই না, তাহলে কি হচ্ছে, হ্যাঁ কি ভালো করে বলো, ওয়েজ আর কি বলে ভিএমপি রিলেশন বলো, ভিএমপি এখানে আর ওয়েজটাও এখানে, তাহলে কি দুটো ইকুয়াল, আবারে বাবা, ওয়েজ ইজ ইকুয়াল টু কি আসছে, ভিএমপি, মানে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদনের দাম, প্রান্তিক উৎপাদনের দাম কত আসছে, দুটো ইকুয়াল আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, এবার যদি আমরা ডান দিকে যাই, ডান দিকে গেলে কি হবে মৌসুমী, যদি আমরা এম এর ডান দিকে চলে যাই তাহলে কি হবে, এই দিকে যদি চলে যাই তাহলে কি হবে, ধরো এটা ই, এটা এফ, আর এটা হচ্ছে M2, তাহলে কি হবে বলো, ওয়েজ ভিএমপিটা বড়, ভিএমপি বড়, দেখো ভিএমপি রেখা হচ্ছে এটা, ভিএমপি এখানে আর ওয়েজ এখানে, ওয়েজ এখানে, এইটা পুরোটা ওয়েজ, সরি সরি ওয়েজটা বড়, মানে ওয়েজ ওয়েজ বেশি হয়ে যাবে, মজুরি বেশি হয়ে যাবে, প্রান্তিক উৎপাদন কম হয়ে যাবে, মার্জিনাল প্রোডাকশন কম হয়ে যাবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম এর বাঁ দিকে কি হচ্ছে,
ভিএফপি বড় কার থেকে, ওয়েজের থেকে। আর এম বিন্দুতে না এম এম এ শুধু এম এ কি হচ্ছে, ভিএমপি ইকুয়াল টু ওয়েজ। আর এম এর ডান দিকে ভিএমপি লেস দ্যান ওয়েজ, তাই তো, ওয়েজের থেকে ছোট। আর আমরা জানি কোথায় আমাদের ভারসাম্য হবে, এই জায়গাটাতে হচ্ছে ভারসাম্য বা মুনাফা সর্বাধিকরণ। ঠিক আছে, তাহলে আমাদের একবার ভাবো যে মুনাফার পরিমাণটা কতটা আসছে। কোনো একটা এতে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কতটা পাচ্ছে, এতটা না, সরি, প্রান্তিক উৎপাদন তত্ত্বে এখানে কি বলছে দেখো, বি বিন্দুতে প্রান্তিক উৎপাদন মূল্য রেখার সঙ্গে পরস্পর ছেদ করছে, সুতরাং মুনাফা সর্বাধিকরণ বি বিন্দুতে পালিত হচ্ছে। মুনাফা সর্বাধিকরণের জন্য ও এম ইউনিট শ্রমিক নিয়োগ হবে, ও এম অপেক্ষা তাহলে উৎপাদন মজুরি অপেক্ষা কম হবে, ও এম অপেক্ষা নিয়োগ করবে না। এবার তারপরে যদি ভিএমপি মানে হচ্ছে প্রান্তিক মজুরির না, প্রান্তিক মজুরি না, প্রান্তিক উৎপাদনের মূল্য যদি কমে যায় আর আমাদের যদি বেশি টাকা দিতে হয় ওয়েজ হিসেবে, আমি কি প্রোডাকশন করব না। বলছে সুতরাং ও এম পরিমাণ শ্রম নিয়োগ করা হবে, প্রতি শ্রমিককে এমবি বা ও ডব্লিউ পরিমাণ মজুরি দেওয়া হবে। সুতরাং শ্রমিকদের প্রাপ্ত মোট মজুরি হবে ও এম বি ডব্লিউ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ও এম পরিমাণ শ্রমিক নিয়োগের মোট ফার্মের উৎপাদন হবে এত, মজুরি হিসেবে বাকি থাকবে এত, উপাদানের পাওনা। ভালো করে বোঝো। বলছে আমি এটা বুঝছি, এটা পুরোটা হয়ে গেছে তোমাদের। এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে আমাদের মজুরি কত, মজুরি বা ওয়েজ কত, মজুরি কত, ও ডব্লিউ, তাই তো, নিয়োগ বা এমপ্লয়মেন্ট কত, ও এম। তাহলে মোট মজুরি কত হবে, মোট মজুরি কত হবে বলো। মানে আমি একজন লেবারকে দিচ্ছি ও ডব্লিউ আর নিয়োগ করেছি ও এম পরিমাণ, তাহলে মোট মজুরি কত হবে। ধরো আমি দিচ্ছি 0 থেকে 5, ঠিক আছে, আর এখানে 6 জন লেবারকে দিচ্ছি, তাহলে এই মোট মজুরিটা কত হবে। একজন লেবারকে দিচ্ছি 5 টাকা, টোটাল নিয়োগ করেছি 6 জন, তাহলে মোট মজুরি কত হবে, কি করে পেলাম। ও বলেছে 30, কি করে পেলাম, মাল্টিপ্লাই করে। কি, এই পোরশনটা মাল্টিপ্লাই করছি, মানে এই লম্ব আর এই ভূমি, তাই তো। এখানে কি হবে, ও ডব্লিউ সঙ্গে ও এম মাল্টিপ্লাই হবে, ও ডব্লিউ সঙ্গে ও এম মাল্টিপ্লাই হবে, তার মানে এই পুরো আয়তক্ষেত্রটা কি হচ্ছে, ও ডব্লিউ বি এম। বোঝা গেছে, মোট মজুরিটা বোঝা গেছে। প্রথমত ভাবো যে প্রথম যে লেবারটা, যে জিরো লেবার হলে মার্জিনাল প্রোডাকশন এতটা বলছি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাকশন, তারপরের জন্য এত, তারপরেরটা এত, তারপরেরটা এত, টোটাল কতটা হচ্ছে, টোটাল এই পুরোটা হচ্ছে, তাই তো। বা আমরা যেটা বলছিলাম যে এই বিন্দুটা থেকে আমরা যদি এরকম ভাবে একটা অনুভূমিক অক্ষের উপর লম্ব অঙ্কন করি, লেফট সাইডে বাঁ দিকে যে ক্ষেত্রটা পাচ্ছি সেই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কালিয়ে ফেললাম তারপরেও লেখা যাচ্ছে না রে বাবা। সেই ক্ষেত্রের ক্ষেত্রফল কি আসছে বলো, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা পাচ্ছি এই রকম ব্যাপারটা পাচ্ছি। এই ছবিটাকে আমি নোংরা করতে চাইছি না বলে আরেকবার করছি, এই পুরোটা চলে আসছে, তাই তো। তাহলে এই পুরোটা ক্ষেত্রফল কি আছে, এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে, আমরা লিখবো মোট উৎপাদন টোটাল প্রোডাকশন
কত হচ্ছে? ও এ বি এম, ও এ বি এম, ঠিক আছে? ও এ বি এম। এইবার এইবার আমরা যদি বলো, আরেকবার বলো। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমার এখানে নেটওয়ার্ক ভালোই চলছে। সুদীপ, লুৎফা, তোমাদের অসুবিধা হচ্ছে? এবার দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, আমি কি বললাম? মোট উৎপাদন ও এ বি এম। এইবার ভাবো যে মোট উৎপাদন থেকে আমরা যদি এই পোরশনটাকে বাদ দিয়ে দিই, নিচের পোরশনটাকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কোনটা? নিচের পোরশনটাকে বাদ দিয়ে দিলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা পড়ে থাকবে। এই ট্রায়াঙ্গেলটা কি হবে তাহলে? এ ডব্লিউ বি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কি হবে? এইটা হচ্ছে, বোঝো, প্রফিট। হ্যাঁ প্রফিট বলতে পারি, আমরা এখানে প্রফিট হিসেবেই ধরেছি। প্রফিট ছাড়াও, প্রফিট শুধু প্রফিট নয়, প্রফিট প্লাস অন্যান্য অন্যান্য উপাদানের দাম বা পাওনা। দাম না লিখে লিখেছে পাওনা, তাই একই ব্যাপার, দাম পাওনা একই জিনিস। মজুরিও অন্য উপাদান। মজুরি হচ্ছে কার পাওনা? মজুরি কার পাওনা কে বলবে? মজুরি কার পাওনা? লুৎফা, মৌসুমী, তোমাদের মধ্যে বলো মজুরিটা কার পাওনা? এই সরি, মজুরি না, মুনাফাটা কার পাওনা? মুনাফাটা কার পাওনা? উদ্যোক্তা। না, হ্যাঁ হ্যাঁ উদ্যোক্তা, উদ্যোক্তা। মুনাফাটা হচ্ছে উদ্যোক্তার পাওনা। এছাড়াও আমরা সুদ আছে আমাদের, বা জমির খাজনা আছে, বাকি আরো তিনটে তো রয়েছে। আমরা টোটাল কি আমাদের কাছে কি কি হয়? একটা হচ্ছে ল্যান্ডের জন্য কি পাবো? ল্যান্ডের জন্য আমরা পাবো রেন্ট, লেবারের জন্য পাবো ওয়েজ, তারপর ক্যাপিটালের জন্য পাবো ইন্টারেস্ট মানে সুদ, আর অর্গানাইজেশনের জন্য পাবো আমরা প্রফিট বা প্রফিট। তো আমাদের এখানের মধ্যে এই ওয়েজটা যদি নিচের পোরশন হয়, তাহলে রেন্ট, রেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, এই পার্টটা হবে কি উপরের পোরশনটা। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে এখানে আর কি লিখেছে আমরা একটু দেখবো, তারপর তোমরা একবার পড়বে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে বলা হয়েছে যে কোনো উপাদানকে তার প্রান্তিক উৎপাদন অনুযায়ী মজুরি বা পাওনা দেওয়া হবে। এখন কোনো উপাদানের প্রান্তিক উৎপাদন কিন্তু বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে বিভিন্ন। যেমন এক ইউনিট শ্রমিক নিয়োগ করলে প্রথম ইউনিটে প্রান্তিক উৎপাদন যা পাওয়া যাবে, দ্বিতীয় ইউনিট 2 ইউনিট উৎপাদন করলে প্রান্তিক উৎপাদন কম হবে। তৃতীয় একই কথা 100 বার লিখেছে যে যত আমরা এখানে কি করব, লেবার বাড়াবো, তত কি হবে, প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে, এই কথাটাই লিখেছে এখানে। তারপর বলেছে প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে বলা হয়েছে যে শেষ ইউনিট শ্রমিকের প্রান্তিক উৎপাদন যা হবে, শ্রমিকের সকল শ্রমিকের মজুরিও তাই হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়োগ করছি কত দূর, এম পর্যন্ত, এম পর্যন্ত। এর প্রান্তিক উৎপাদনশীলতা কত? বিএম। তাহলে সবার মজুরি কত হবে? এই বিএম পরিমাণ, মানে বিএম মানে ও ডব্লিউ পরিমাণ মজুরি হবে। কি বলতে চাইছে? বা এখান থেকে আমরা যদি দেখি, আমরা নিয়োগ করছি কত দূর পর্যন্ত? 3 পর্যন্ত নিয়োগ করছি। এই 3 পর্যন্ত নিয়োগ করলে অজয় কুমার নন্দিতা দেখবে গোল করে দেওয়া আছে অলরেডি। 3 পর্যন্ত নিয়োগ করলে এই 20 দুটো ইকুয়াল হচ্ছে যতটা প্রান্তিক উৎপাদনের দাম, ততটাই কি হবে মজুরি। যতটা প্রান্তিক উৎপাদনের মার্জিনাল প্রোডাকশনের যতটা ভ্যালু, সেটাই কি হয়ে যাবে, বেঞ্চ। ঠিক আছে? তারপর কি বলেছে এখানে, যেমন এখানে লেখা হয়ে গেছে এটা, তারপরে আমি যেটা বোঝালাম সেটা লেখা আছে। তারপর বলেছে যে প্রতি ইউনিট শ্রমিক তার নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে না, বরঞ্চ শেষ ইউনিটের প্রান্তিক উৎপাদনের মূল্য দেওয়া হচ্ছে, সেই প্রতি মজুরি দেওয়া হচ্ছে। আচ্ছা, বলছে যে আমি ধরো আমি একজন প্রথম লেবার, তো আমি উৎপাদন কতটা করেছি? কত টাকার উৎপাদন করেছি? 10। না, আমি কত টাকার উৎপাদন করেছি? 50 টাকার। কিন্তু আমাকে দেওয়া হচ্ছে কত টাকা? 20 টাকা।
এই 20 টাকাটা কার উপরে ডিপেন্ড করছে? লাস্ট লেবারের প্রান্তিক উৎপাদনের উপরে নির্ভর করছে। যদি এখানে যদি এখানে উদ্যোক্তা 5 নম্বর পর্যন্ত লেবার নিয়োগ করে তাহলে মজুরি কত হবে? যদি প্রডিউসার বা অর্গানাইজার এন্টারপ্রেনার সে যদি 5 নম্বর পর্যন্ত লেবার নিয়োগ করে তাহলে ওয়েজ রেট কত হবে? বলো আকাঙ্ক্ষা, যাকে জিজ্ঞেস করবে সে বলবে, আর ভাবতে থাকো সবাই, বলো। কেন? কি বললাম? যে শেষ যে লেবার, সেই লেবারে মার্জিনাল প্রোডাকশন, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাকশনটাই হবে ওয়েজ। তাহলে 5 নম্বর লেবার যদি আমরা এমপ্লয় করি বা নিয়োগ করি, 5 নম্বর পর্যন্ত যদি নিয়োগ করি, 5টা যদি করি, তাহলে আমাদের মজুরি কততে ফিক্সড হবে? লুৎফা বলো। মৌসুমী কি বলো? লুৎফা শুনতে পেলাম না, লিখে বলো, এবার সবাই লিখে বলো। দেখো 5 নম্বর লেবার, 5 নম্বর আমি কি বলছি, যে লাস্ট যে লেবার, সেই লেবার যতটা ভিএমপি দিচ্ছে তার যে মার্জিনাল প্রোডাক্টের ভ্যালু, দুটো তৈরি করেছে, দুটোর ভ্যালু কত? 10। দুটোর ভ্যালু হচ্ছে 10। তাহলে মজুরি হবে তখন কত? 10। সবাইকে কত টাকা মজুরি দেবে? 10 টাকা 10 টাকা 10 টাকা। সবাইকে মজুরি কত টাকা দেবে? 10 টাকা। যদি এখানে মজুরি 15 টাকা হয়, এবার খেয়াল করো, যদি এখানে মজুরি 15 টাকা হয় তাহলে কতজন লেবার নিয়োগ করতে পারবে? 4। কেন? 4 অবধি ওই 4-এর ওটা লাস্ট 4-এর হচ্ছে 15, তাই যদি এটা 15 হয় তাহলে 4 জন লেবার নিয়োগ করতে পারে। বোঝা গেল? তারপরে এখানে বলেছে শ্রমিক ছাড়া উৎপাদনের অন্যান্য উপাদানের ক্ষেত্রে এই নীতি অনুসৃত হবে, অর্থাৎ জমির খাজনা হবে শেষ ইউনিটের। একই জিনিস লিখেছে। আমি যেটা বলতে চাইছি যে আমরা এরকম ভাবে পেলাম, ওপরের পোরশনটা কি? ওপরের পোরশনটা খাজনা হতে পারে, ইন্টারেস্ট বা সুদ হতে পারে, প্রফিট হতে পারে, তিনটে জিনিসই হতে পারে। আবার আমরা যদি উল্টো করে ভাবি, এটাকে শ্রমিক না নিয়ে এটাকেই জমি নিতাম, তাহলে নিচের পোরশনটা, এই পোরশনটা কি আসতো? আমরা যদি ল্যান্ডকে নিতাম, এখানে আমরা লেবারকে নিয়েছি, লেবার না নিয়ে এখানে যদি ল্যান্ড নিতাম, পুরো ব্যাপারটাই এরকম আসতো। আসার পরে নিচের পোরশনটা লেবার বলে এসেছিল ওয়েজ বা মজুরি, শ্রমিক বলে এসেছিল মজুরি। যদি এখানে জমি নিতাম বা ল্যান্ড নিতাম তাহলে কি হতো? নিচের পোরশনটা খাজনা বা রেন্ট। বোঝা গেছে? কি কাঁদছে? খেয়েছে পুরোটা? হ্যাঁ। এবার নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে মনে করেন কোন উপাদানকে তার প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী দেওয়া হলে ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে। যদি কোনো উপাদানকে তার প্রান্তিক উৎপাদনশীলতা অপেক্ষা কম দেওয়া হয় তাহলে তাকে শোষণ করা হচ্ছে। খুব ভালো কথা, সবাইকে শোষণ করা হয়। আচ্ছা, কোন শ্রমিক উৎপাদনের যত ইউনিট অবদান রাখছে ঠিক তত ইউনিট যদি মজুরি হিসেবে দেওয়া হয় তাহলে শ্রমিকের ন্যায্য দেওয়া হচ্ছে বলে মনে করা হয়। শ্রমিককে তার প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি দিলে উদ্বৃত্ত থাকে, তার কারণ বিভিন্ন প্রান্তিক উৎপাদনশীলতার বিভিন্ন অংশে শেষ ইউনিটে প্রান্তিক উৎপাদনশীলতা সকল শ্রমিককে মজুরি দেওয়া হচ্ছে। কাজেই শেষ ইউনিটের আগে ইউনিটগুলির উদ্বৃত্ত বা মুনাফা পাওয়া যাচ্ছে। প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বে আরো বলা হচ্ছে এই বক্তব্য এই যে যদি সমস্ত উপাদানকে তার প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী পাওনা দেওয়া হয় তাহলে দেখা যাবে এইভাবে দেওয়ার ফলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কিছু উদ্বৃত্ত থাকবে না, আবার কিছু ঘাটতিও দেখা যাবে না। এখানে কি বলছে? আধুনিক অর্থনীতিবিদরা বলতে চাইছে যে আমরা এখানে প্রথম জন লেবার কত টাকার উৎপাদন করেছে? 50 টাকা। তাকে দিচ্ছে কত? 20 টাকা। মালিক দিচ্ছে কত? 20 টাকা। তাহলে তাকে কি করা হচ্ছে? শোষণ করা হচ্ছে। কিন্তু
এটা বলছি, কিন্তু একটা ব্যাপার খেয়াল করতে হবে যে মালিক যখন উৎপাদন কাজ করছে, তাকে জমি নিতে হয়েছে, মূলধন নিতে হয়েছে, সেইগুলোরও তো টাকা রয়েছে। তো সেইগুলো যদি এখান থেকে দিয়ে দেওয়া হয়, পুরোটাই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আলাদা করে আর কিছুই বাকি থাকবে না, এক্সট্রা করে কিছুই বাকি থাকবে না। এবার তোমরা সমালোচনার আগে পর্যন্ত, ক্রিটিসিজমের আগে পর্যন্ত পুরো লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। যেই জায়গাতে অসুবিধা হবে আমাকে বলবে, পড়ো। এবার আমরা এখানে সমালোচনা শুরু করব। সমালোচনা কি বলছে, আমি তোমাদের কি বলেছিলাম, যেইগুলো যেইগুলো আমাদের কি থাকে, অনুমান, যেগুলো অ্যাজাম্পশন থাকে, সেইগুলোই ক্রিটিসিজম। প্রথম আমাদের অ্যাজাম্পশন কি ছিল, এটা পারফেক্ট কম্পিটিশনে রয়েছে। তো পারফেক্ট কম্পিটিশনে রয়েছে, এটা কি লিখেছে? না, লিখেনি। প্রথমে বলেছে এই তত্ত্বের প্রধান ত্রুটি এই যে এখানে অবাস্তব অনুমান ধরা হয়েছে। যেমন এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে যে উৎপাদনের প্রত্যেকটি উপাদানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। যে উৎপাদনের উপাদানগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, তবেই বিভিন্ন ইউনিটের প্রান্তিক উৎপাদন বের করা সম্ভব। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক উপাদান সম্পূর্ণভাবে বিভাজ্য নয়। যেমন বড় একটা মেশিন সম্পূর্ণরূপে কি বিভাজ্য? তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি বিভক্ত করা যাবে? বলো, বড় একটা মেশিনকে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যাবে না। তো প্রথমে আমাদের যে অ্যাজাম্পশনটা ছিল, সেই অ্যাজাম্পশনটা ভুল বলে ধরে নেওয়া হচ্ছে। তারপরে সেকেন্ড কি বলেছে, এই তত্ত্বে ধরে নেওয়া হয়েছে যে উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে পরিবর্ততা রয়েছে। বিভিন্ন উপাদানের মধ্যে, ব্যাপারটা বলছে যে ল্যান্ড আমি ছেড়ে দিলাম, লেবার, বলো। ম্যাম এখানে মানে এটা তো উৎপাদনের উপাদান বলেছে, তো উৎপাদনের উপাদান তো চারটেই হয়, তাহলে যন্ত্র কি করে এলো কোনো? মেশিন কি হয়? মেশিনটা ক্যাপিটাল তো। উৎপাদনের উপাদানের মধ্যে মেশিন কি ক্যাপিটাল? মেশিন হলো একটা ক্যাপিটাল। ক্যাপিটাল মানে টাকা নয়, টাকাকে শুধু ক্যাপিটাল বলা হয় না। আচ্ছা, লেবার আর ক্যাপিটাল আমি ধরলাম যে একটা লেবার আর একটা মেশিন, ঠিক আছে। বলছে এদের মধ্যে পরিবর্ততা রয়েছে, শুধু পরিবর্ততা না, সম্পূর্ণ পরিবর্ততা। যদি শুধু পরিবর্তনটাও হয়, যে একজন লেবারের বদলে একটা মেশিন আনলাম, দেখা যাবে যে মেশিনের প্রোডাকশন বেশি, তাই তো। কিন্তু এখানে ধরছে যে কি করা হচ্ছে, দুজনের প্রোডাকশন সেম। একজন লেবারও যতটা প্রোডাকশন করতে পারে, একজন একটা মেশিনও ততটাই প্রোডাকশন করতে পারে, কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব নয়। বলছে বলছে বাস্তবে এই অনুমানটিও অনেক সময় সত্য নয়। বিভিন্ন উপাদানের একটি নির্দিষ্ট অনুপাতে নিয়োগ করতে হয়। আবার কি, ধরো মেশিন একটা, কিন্তু সেই মেশিনটা চালাতে দুজন লোক লাগতে পারে। হতে পারে যে সামনের দিকে একজনকে কাজ করতে হচ্ছে, পেছন দিক থেকে আরেকজনকে নিতে হচ্ছে। সামনের দিকে কেউ একজন কিছু ঢালছে, আর পেছন দিক থেকে উৎপাদন হচ্ছে, সেখান থেকে নিতে হচ্ছে। এরকম ঘটনা ঘটতে পারে, যে তার মানে আমাদের নিতেই হবে, একটা মেশিনের সঙ্গে দুটো লেবার নিতেই হবে। তো কিন্তু আমাদের অনুমানে কি ধরা হয়েছে, যে আমরা কি করতে পারি, মেশিনের বদলে লেবার নিতে পারি, তা তো হবে না। তো সেটার একটা ভুল। তারপরে বলেছে সমজাতীয় উপাদানগুলি সমজাতীয়। দেখো, আমি ধরো পড়াচ্ছি আর তুমি পড়াচ্ছ, দুটো পড়ানোর মধ্যে পার্থক্য থাকবে কি থাকবে না? থাকবে। তার কারণ দেখো, আমি এত বছর ধরে পড়াচ্ছি, জিনিসগুলো মোটামুটি আমার নখদর্পণে রয়েছে, কোথায় কি আছে, স্টুডেন্টদের কোথায় ভুল হয়, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়। কিন্তু তোমার পক্ষে, তুমিও পড়াতে পারবে, এটা বলছি না যে তুমি পারবে না, কিন্তু তোমার কি হবে, সময়টা বেশি লাগবে, নিজেকে পড়তে হবে, বা পড়াতে গিয়ে আটকে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হবে। আমার যে একেবারে আটকে যায় না সেটা নয়, কিন্তু তুলনামূলকভাবে আমি আমি অনেকটা এক্সপিরিয়েন্স। তো ও এখানে কিন্তু ধরে নিয়েছে যে সমজাত, মানে একজন লেবার, দুজন লেবার, মানে দুজনে কিন্তু সমজাত, মানে প্রথম জন যতটা প্রোডাকশন করতে পারে, দ্বিতীয় জন ততটা প্রোডাকশন করতে পারে, কিন্তু এটা তো সত্যি নয়, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে এখানে বলছে যে হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা তো বাস্তবে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে কিছু নেই। তো এখানে একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে, তাহলে এটা এই
মানে কি বলবো, এই তত্ত্বটা বা এই থিওরিটা মিথ্যে হয়ে যাচ্ছে। প্রান্তিক উৎপাদনশীলতা শুধুমাত্র উপাদানের চাহিদার দিকটি দেখা হয়েছে, উপাদানের যোগানের দিকটি দেখা হয়নি, বিচার করা হয়নি। বলছে যে একজন উদ্যোক্তা বা একজন উৎপাদক কতটা লেবার চাইছে সেটাকে আমরা এখানে দেখেছি, কিন্তু কতজন লেবার কাজ করতে চাইছে সেটা আমরা দেখছি না। এখানে আমরা দেখছি যে লোকটা নিয়োগ করবে তিনটে ইউনিট নিয়োগ করবে, 20 টাকা মজুরি দেবে। যখন দেখবে যে যার ভিএনপি 20 টাকার সঙ্গে মিলে যাচ্ছে তারপরে আর নিয়োগ করবে না, তাই তো? প্রথমে মজুরি সে ঠিক করে নিল, মজুরি দিচ্ছে, এবার মজুরি দিতে দিতে দেখলো যে যার সঙ্গে ভিএনপি ম্যাচ করছে, যতজনের সঙ্গে লাস্ট যে জনের সঙ্গে ভিএনপি ম্যাচ করছে তারপরে আর নিয়োগ করবে না। এটা আমরা ধরলাম উদ্যোগ দিক থেকে, মানে উৎপাদক যে প্রোডাকশন শুরু করেছে। কিন্তু কিন্তু ধরো আমাদের দেশে কি হবে, যে 20 টাকা মজুরি দিচ্ছে, 3 জন কাজ করছে, তখন একজন গিয়ে বলবে আমাকে 10 টাকা দিলেও আমি কাজ করে দেবো, বলবে তো? আমাদের দেশের অবস্থাটা এইরকমই, কারণ লোকের কাজ নেই। তো এখানে যোগানের দিকটা দেখা হয়নি, শুধু কিসের দিকটা দেখা হয়েছে, চাহিদার দিকটা দেখা হয়েছে, যে উৎপাদকের দিক থেকে দেখছে লেবার কতজন নিয়োগ করছে, কিন্তু লেবার কতজন কাজ করতে চাইছে, যোগান কতটা আছে সেই দিকটা দেখা হয়নি। এটা আরেকটা ভুল। আর এখানে 6 নম্বরে বলেছে প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব অনুযায়ী বন্টন করলে সমস্ত উপাদান নিঃশেষ হয়ে যাবে যদি উৎপাদন পদ্ধতি সমহার প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তবেই। কিন্তু উৎপাদন পদ্ধতিতে যদি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, এটা জাস্ট পড়ো। সমহার মাত্রাবৃত্তি প্রতিদানে আমরা কি দেখেছিলাম, যে যতজন লেবার বা যতটা ইনপুট বাড়ানো হবে ততটাই কি হবে, প্রোডাকশনও তত গুণ বাড়বে। কিন্তু ক্রমবর্ধমানে দেখেছিলাম প্রোডাকশন বেশি বাড়বে, আর ক্রমহ্রাসমানে দেখেছিলাম প্রোডাকশন কম ভাবে বাড়বে। তো সেইটা ছিল আমাদের সেই রকম যদি হয়, যদি সমহার হয় তাহলে এটা কার্যকরী। সমহার মানে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হলে এটা কার্যকরী। আর যদি ডিক্রিজিং রিটার্ন টু ডিমিনিশিং রিটার্নস টু স্কেল বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হয় তাহলে এটা ওয়ার্ক করবে না। এবার তোমরা সমালোচনাগুলো সবকটা পড়ো, পড়ার পরে খাজনাটাও পড়বে। খাজনা কাকে বলে যেটা লেখা আছে এটা পড়বে, পড়ার পর আমাকে বলবে। খাজনাটা হয়তো বুঝতে পারবে না, তার আগে পর্যন্ত যদি বুঝতে অসুবিধা হয় বলবে। খাজনাটা পড়া হলে বলো যে হ্যাঁ পড়া হয়ে গেছে। আমরা কি পড়েছিলাম আগে, যে ল্যান্ড যেটা পায়, জমি যেটা পায় তাকে আমরা খাজনা বলি, তাকে আমরা রেন্ট বলি। কিন্তু এখন বলছে জমি থেকে যে সেবা কার্য পাওয়া যায়, সেই সেবা কার্য ব্যবহার করার জন্য যে দাম দিতে হয়, জমি থেকে আমরা যে প্রোডাক্ট মানে কি বলবো পাচ্ছি, যে জিনিসটা জমিকে কাজে লাগিয়ে যে জিনিসটা পাচ্ছি, তাকে আমরা বলছি কি, তার জন্য যে টাকা আমরা দাম দিচ্ছি সেটাকে আমরা বলছি কি, খাজনা। ঠিক আছে? এবার এখন আধুনিক অর্থনীতিবিদ বা অর্থনীতিবিদ রিকার্ডোর মতে জমি আদিম ও অবিনশ্বর ক্ষমতার ব্যবহার করার জন্য জমির মালিককে যেটা দেওয়া হয় তাকেই খাজনা বলছে। একই কথা লিখেছে, কিন্তু এখানে কি বলছে, রিকার্ডোর খাজনায় দুটি বৈশিষ্ট্য আছে। এতে বলা হচ্ছে জমি ব্যবহার করার জন্য যে দাম দিতে হচ্ছে সেটি খাজনা, জমি ছাড়া অন্যান্য উপাদানের ক্ষেত্রে খাজনা উদ্ভব হয় না। কি বলছে, যে জমিকেই আমরা কি দিচ্ছি, রেন্ট, আর বাকি কি আছে, লেবার আছে, ক্যাপিটাল আছে, অর্গানাইজেশন আছে, এদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা রেন্ট বলছি না। এটা কে বলেছে, তুই এটা খাবি, এটা তুই খাবি, খেয়ে কি করবি, এটা বাজে জিনিস। হ্যাঁ, রিকার্ডো বলেছে। রিকার্ডো কি বলেছে, যে জমি শুধুমাত্র ল্যান্ড যেটা পায়, ল্যান্ডের মালিক যেটা পায় সেটাকে আমরা কি বলছি, খাজনা। এইবার দ্বিতীয়ত এখানে কি বলছে, জমির মালিক প্রজার কাছ থেকে যা পান তার সমস্তটাই খাজনা নয়। জমি আদিম ও অবিনশ্বর শক্তির জন্য জমির মালিক যে পাওনা হয় সেটাকে খাজনা বলছে। কি বলছে, জমির মালিক প্রজার কাছ থেকে যা পান সমস্তটাই খাজনা হয়। প্রজার কাছ থেকে একজন জমির মালিক কি কি পায়, প্রজার কাছ থেকে জমির মালিক পাচ্ছে, ধরো আমার একটা জমি আছে, আমি কাউকে প্রোডাকশন করতে দিয়েছি, ঠিক আছে, সে আমাকে কি দেবে, ধান দেবে, যেটা প্রোডাকশন হচ্ছে সেটা দেবে, আমি তো জমির মালিক, প্রোডাকশনটা আমার। ঠিক আছে, এইবার যতটা প্রোডাকশন আমাকে দিচ্ছে পুরোটাই কিন্তু খাজনা নয়, কারণ তার মধ্যে কিছুটা আমি কি করব, যে
উৎপাদন করছে তাকে কিছুটা দেবো, মানে যে লেবারটাকে কাজে লাগিয়েছি বা প্রজাকে আমি কিছু দেব, তাই তো? তারপরে যেটুকু বাকি থাকবে সেইটা হচ্ছে আমার খাজনা। বলছে দেখো, জমির মালিক জমিটি চাষযোগ্য করে তোলার জন্য হয়তো কিছু ব্যয় করছেন, সেই ব্যয়কে খাজনার মাধ্যমে তিনি তুলে নিতে চান। কাজেই জমির মালিক খাজনা হিসেবে যা গ্রহণ করেন তার একটি অংশ জমির উপর ব্যয়িত মূলধনের প্রতিদান বা সুদ, এই অংশটুকু বাদ দিলে তবেই প্রকৃত খাজনা পাওয়া যায়। প্রকৃত খাজনা কি করে পাচ্ছে? ধরো জমির মালিক জমিটাকে উর্বর করার জন্য সার দিয়েছে, জলসেচের ব্যবস্থা করেছে, তার জন্য খরচা হয়েছে, সেটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। যে টাকাটা খরচা করে ফেলছে বা এই যে লেবারকে যে টাকাটা দেবে, সেই লেবারের টাকাটাকেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেন্ট। এরপর আধুনিক অর্থনীতিবিদরা আবার অন্য কথা বলছে। আধুনিক অর্থনীতিবিদরা বলছে খাজনার যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা অনুযায়ী উৎপাদনের যে কোনো উপাদানই খাজনা অর্জন করতে পারে। এই প্রশ্নটা এদের 12 এর জন্য ইম্পর্টেন্ট, যে সব উপাদানের মধ্যেই খাজনা আছে, সব উপাদানের দামেই সব উপাদানই খাজনা অর্জন করে। লিখো, সব উপাদানই খাজনা অর্জন করে। ব্যাখ্যা করো। কি হয়েছে? পড়াবো না? আমি পড়াবো না, ঝামেলা করবে তুমি। সব উপাদানই খাজনা অর্জন করে। হ্যাঁ, ওরা পড়ছে রে বাবা। সব উপাদানই খাজনা অর্জন করে, লিখেছ? ব্যাখ্যা করো। আচ্ছা, এর পরে যে লাইনটা লেখা আছে বোল্ড করে, এটা তুমি এক্ষুনি বুঝতে পারবে না। এটা বোঝার জন্য আমাদের এর পরের টপিকটা ভালো করে পড়তে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে এটাতে কি লিখেছে। এর পরে কি আছে? রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্ব খুব বড় করে লেখা আছে, ঠিক আছে? এটা আমরা পড়বো। তারপরে আছে পার্থক্যমূলক খাজনা তত্ত্ব, সেটাও আমরা পড়বো। তারপরে আছে আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক খাজনা তত্ত্ব যখন পড়বো তখন এই যে এখন যে বোল্ড করে যে জায়গাটা লেখা আছে আধুনিক অর্থনীতিবিদদের মতে যেটা লেখা আছে সেটা আমরা বুঝতে পারবো। প্রথমে রিকার্ডোর খাজনা তত্ত্ব অনুমান আছে, অনুমানের পরে দুষ্প্রাপ্যতা জনিত খাজনা তত্ত্ব বা স্কেয়ারসিটি রেন্ট আছে। স্কেয়ারসিটি রেন্টের ফার্স্ট পার্টটা পর্যন্ত পড়ো। কি বললাম? রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমান আর স্কেয়ারসিটি রেন্টের ফার্স্ট পার্টটা পর্যন্ত পড়ো। পড়ার পরে আমাকে পড়া হলে বলো, তারপর আমি বোঝাচ্ছি। রিকার্ডোর কয়েকটা অ্যাজাম্পশন তোমরা পড়েছো, তাই তো? অ্যাজাম্পশনের মধ্যে অ্যাজাম্পশন গুলোই কি হয়ে যাবে, আমাদের পরে অসুবিধা হয়ে যাবে। স্কেয়ারসিটি রেন্ট। স্কেয়ারসিটি রেন্ট হচ্ছে, এখানে একটা কাল্পনিক উদাহরণ নেওয়া হয়েছে, যে ধরো বলা হচ্ছে, একদম নর্মাল ভাবে বোঝো, যে তোমার কাছে কিছু একটা জিনিস অগাধ রয়েছে, প্রচুর রয়েছে, তোমাকে কেউ চাইলো, তুমি কি করবে? হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যা, তাই না? তোমার কাছে প্রচুর কিছু রয়েছে, মানে টাকা পয়সা বলছি না, টাকা পয়সা লোকে এমনি দেবে না, দেয় তবু, তারাও টাকা পয়সাও লোকে এমনি দেয়, ভিক্ষা টিক্ষা তো দেয়, ভিক্ষার কথা বলছি না। এমনি ধরো কিছু একটা জিনিস তোমার কাছে অনেক রয়েছে, তুমি কি করছো? তোমাকে কেউ চাইছে, তুমি দিয়ে দিচ্ছ। এবার ধরো দিতে 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 তোমার কাছে যখন লিমিটেড হয়ে যাবে জিনিসটা, তখন তুমি কি করবে? এটা আমি দিতে পারি, আমাকে টাকা দিলে আমি দেব, তাই না? এবার এখানে হচ্ছে কতক্ষণ তুমি দিয়ে দেবে জিনিসটা, যতক্ষণ পর্যন্ত সেটা থেকে এখানে কি লিখেছে, যতক্ষণ পর্যন্ত প্রান্তিক রেভিনিউ ধনাত্মক থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা দিয়ে দেবে। তারপরে প্রান্তিক রেভিনিউ যখন ঋণাত্মকের দিকে চলে আসতে শুরু করবে তখনই কি হবে? এটা দাম নিতে শুরু করবে। এই জিনিসটা আমাদের বেশ, আচ্ছা কি বলে, সুদীপের বইতে এটা বেশি দেওয়া নেই না, স্কেয়ারসিটি রেন্ট? মানে তুমি যদি তোমার বই থেকে পড়ো, মানে সেমিস্টারের বই থেকে পড়ো, এটা বেশি দেওয়া নেই। আর স্কেয়ারসিটি রেন্ট নিয়ে না কোনোদিন প্রশ্নও আসেনি। পার্থক্যজনিত খাজনা তত্ত্ব তো হয়ে এসেছে, স্কেয়ারসিটি রেন্ট নিয়ে প্রশ্নও আসেনি, প্রচুর বড়।
আমি তোমাদেরকে পড়িয়ে দেব, মানে জিনিসটা একটুখানি পড়িয়ে দেব, কিন্তু এটা নোটসটা আমাকে মনে করাবে। নোটসটা আমি দেব অজয় কুমার নন্দী থেকে, খুব ছোটর মধ্যে আছে, সেখান থেকে নোটসটা দিয়ে দেবো। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে না আমাদের। না, আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, বকবক করলাম, একটু বেশি বকবক করে ফেলেছি। আহ আমাদের এখানে